আগস্ট মাসের প্রথম সপ্তাহে আমি গেছিলাম বিহারের সাসারাম। দারুণ সুন্দর সুন্দর ঝর্ণা, পাহাড়, মন্দির আর সবুজে ঘেরা এই সাসারাম আর তার পার্শ্ববর্তী জায়গা খুবই ভালো লেগেছিল। 1 রাত 2 দিন ভ্রমণের প্রথম দিন কলকাতা থেকে সাসারাম পৌঁছে একটা বাজেট হোটেল নিয়ে তারপর দেখেছিলাম শেরশাশুড়ি সমাধি, পাইলট বাবা মন্দির, তুদলা ভবানী ফলস ও মন্দির, মাঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড সহ ইন্দ্রপুরী ব্যারেজ, যা দেখাবো আজকের এই পর্বে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 6ই আগস্ট, এখন সময় রাত্রি 9:07। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে। শুরু হচ্ছে নতুন একটা জার্নি। আজকে আমাদের গন্তব্য হাওড়া থেকে 561 কিলোমিটার দূরে বিহারের সাসারাম। আমি যাচ্ছি 2 থেকে 3 দিনের জন্য একটা ছোট্ট ট্যুরে। নিজে ভালো করে সাসারাম ঘুরে দেখব, ওখানকার বিভিন্ন ওয়াটারফলস দেখব, আর তার সাথে তোমাদেরকেও দেখাবো। একটু পরে আমাদের ট্রেন আছে 9:55-তে হাওড়া থেকে 12311 নেতাজি এক্সপ্রেস। ট্রেনটা এখান থেকে ছাড়বে রাত্রি 9:55-তে। আমরা পৌঁছবো কালকে ভোর 6:32, মানে অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 8 ঘন্টা 37 মিনিটের জার্নি। তার মধ্যে আমরা 561 কিলোমিটার কভার করব। যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন, আর ট্রেনের যদি ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড বলি তাহলে 130 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার। 14ই জুলাই 2025, অর্থাৎ এখনও 1 মাসও হয়নি, ট্রেনটাকে দেওয়া হয়েছে নতুন LHB কোচ। আজকে আমরা LHB কোচেই জার্নি করব। এর আগে আমি যখন সিমলা গেছিলাম, আমার ওই পুরনো ICF কোচের ভিডিও রয়েছে, তোমরা চাইলে ওপরে আই বাটনে পেয়ে যাবে। আর আজকে নতুন LHB কোচের জার্নি হচ্ছে। এবারে আমার জার্নি হচ্ছে S2-তে। আমার সিট নাম্বার পড়েছে 65। এইটা লোয়ার বার্থ। স্লিপারে নর্মালি যেমন থাকে লোয়ার বার্থ, মিডল বার্থ, আপার বার্থ, এদিকেও সেম, আপার, মিডিল, আর আমার হচ্ছে এই লোয়ার 65 নম্বর। আর ওদিকে সাইড লোয়ার, সাইড আপার। আর তোমাদেরকে যদি অ্যামিনিটিস বলি, এখানে নিচে জলের বোতল রাখার জায়গা রয়েছে, উপরে আয়না, প্লাগ পয়েন্ট, এখানে 2টো, এখানে একটা, 3টে। এছাড়া এখানে জিনিস ঝোলানোর জন্য হুকও রয়েছে। একদম নতুন ট্রেন বলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সিট দেখো, এই তলাগুলো একদম চকচক করছে পুরো। তোমাদেরকে যদি ভাড়া বলি, এই নেতাজি এক্সপ্রেসে হাওড়া থেকে সাসারাম অবধি স্লিপারে 365, থার্ড এসিতে 955, 2 এসিতে 1340, আর ফার্স্ট এসিতে হচ্ছে 2220। এবার যদি কোচ কনফিগারেশন বলি, এদিকে লোকোমোটিভ, ইঞ্জিন, 2খানা জেনারেল একদম প্রথমের দিকে, S1, S2, S3, তারপরে এখানে আছে প্যান্ট্রি কার, তারপরে B1 মানে এটা থার্ড এসি, তারপরে A1, A2, A3 এগুলো হচ্ছে AC 2 টায়ার, তারপরে B2, B3 আর B4 থার্ড এসি 3খানা, তারপরে H1 ফার্স্ট এসি, তারপরে আবার S4 থেকে S7 4খানা স্লিপার, আবার লাস্টে 2খানা জেনারেল। মানে টোটাল 7খানা স্লিপার আছে, 4খানা থার্ড এসি, 3খানা 2 এসি, একটা ফার্স্ট এসি, আর 4খানা জেনারেল। এখনও ট্রেন ছাড়তে প্রায় 11 মিনিট দেরি আছে। এই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, ভেজ চাউমিন, সোয়াবিন দেওয়া, আর এদিকে শশা। একবারে খেয়ে নিই, তারপর ট্রেন ছাড়লে তোমাদেরকে দেখাবো। পুরো রাইট টাইম 9:55-তে ছাড়লাম। চলো এগুলো একবার দেখে নিই। জল আছে, টয়লেট পরিষ্কার, বেশ ভালোই পরিষ্কার।
কলকাতা থেকে 561 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছলাম সাসারাম জাংশন। ট্রেনের কথা যদি বলি, ট্রেন এখানে টোটাল ওই 8 মিনিট মতো ডিলেতে এসছে। এখানে ঢোকার কথা ছিল 6:32-এ, আমরা ঢুকলাম 6:40-এ। ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, নতুন ট্রেন, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো জার্নি। এবার আমার অ্যাক্টিভিটি হচ্ছে এখান থেকে বাইরে বেরিয়ে প্রথমে একটু চা খাবো, তারপর একটা হোটেল দেখে ওখানে চেক ইন করবো, ফ্রেশ হবো, তারপরে সাইট সিন করতে বেরোবো। অটো গাড়ি কি আছে দেখি, যেটাতে কম হবে সেটা করে আমরা বেরোবো। এখানে স্টেশন কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লিফট এখন মনে হয় বন্ধ আছে। আমি এই স্লোপটা দিয়ে যাই, আবার এদিকে সিঁড়িও রয়েছে। এইদিকে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বরে। এই ওভারব্রিজ দিয়ে উঠে এই সাইড দিয়ে বেরোচ্ছি, দেখা যাক হোটেলে কী পাওয়া যায়। এখানে তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, তোমরা একবারে জিজ্ঞাসা করে নিতে পারো। যদি রেটে হয় তাহলে একবারে বেরিয়ে পড়বে, আর না হলে একটু খোঁজাখুঁজি করতে পারো। ফাইনালি একটা রুম নিয়ে নিয়েছি। তোমরা আগে রুমটা দেখো, তারপর তোমাদেরকে এই হোটেলের নাম, নাম্বার আর এই রুমে কত টাকা ভাড়া নিল সেটা তোমাদেরকে বলছি। এই রুম নাম্বার হচ্ছে 305। দাঁড়া, এখানে দরজার পেছনে এরকম হ্যাঙ্গার রয়েছে, এদিকে টিভি, আর এখানে একটা ছোটো টেবিল মতো রয়েছে, জিনিসপত্র চাইলে এখানে ভেতরে রাখা যাবে, ডাস্টবিন, এদিকে রয়েছে আয়না, বেড সাইড টেবিল, এখানে একটা বিছানা, আর এদিকে হচ্ছে এসি, পাখা। আর টয়লেটটা তোমাদেরকে দেখাই, এদিকে হচ্ছে বেসিন, আয়না, আর এখানে ইন্ডিয়ান কুমোর, এখানে শাওয়ার। তো এইটা হচ্ছে হোটেল গোপাল ডিলাক্স। আমি আর কোথাও যাইনি, একদম স্টেশনের উল্টো দিকে এটা দেখতে পেয়েছি। আর একটা বোধহয় জয় হোটেল বা এরকম একটা কিছু ছিল এর পাশেই, ওটা একদম স্টেশন যে গেটটা, এক্সিট গেটটা তার উল্টো দিকে, আর এটা তার পাশেই। স্টেশন বলতে পারো এখান থেকে হেঁটে 50-60 মিটার হবে ম্যাক্সিমাম। এই রুমটা আমার পড়েছে 1000 টাকা প্লাস জিএসটি, মানে টোটাল 1120 টাকা। আর এখানে সিস্টেম হচ্ছে 24 আওয়ার্স চেক আউট, মানে আমি আজকে সকালে 7:15 ঢুকলাম, কালকে সকালে আমাকে 7:15 বেরোতে হবে, তারপরে হলে আবার টাকা দিতে হবে। আর টয়লেটের ব্যাপারে একটা কথা বলি, এখানে যত নন এসি রুম আছে, হ্যাঁ নন এসি রুমে বলেছিল 800 টাকা, উইথ বিল নিলে জিএসটি দিয়ে 896, এটা 1000 টাকা 1120। আর যদি আমি ওয়েস্টার্ন কম্বোটালা নিতাম তাহলে হচ্ছে 1200 প্লাস জিএসটি, মানে 1344 বা এরকম একটা সামথিং কিছু বলেছিল। দেখলাম 2-3টে বাজেটে হোটেলও রয়েছে, যেমন হোটেল গঙ্গা, তারপরে আরেকটা দেখছিলাম জনতা হোটেল, ওটা গুগল ম্যাপে দেখেছি, মানে ওটা আরেকটু এগিয়ে যেতে হবে স্টেশন থেকে, অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো 300 মিটার মতো হবে ওটা। তো দেখলাম ঠিক আছে, একদিন থাকবো, আর একটুখানি ঠান্ডায় এসিতে ভালো করে ঘুমোতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে কিন্তু অ্যালকোহল অ্যালাউড নয়। তোমরা হয়তো জানো 2016 সালে বিহারে অ্যালকোহল ব্যান হয়েছিল, সেজন্য প্রত্যেকটা রুম, রিসেপশন সব জায়গায় এটা লেখা, প্লাস একটা ফর্ম ফিল আপ করাবে যে অ্যালকোহলের সাথে যদি ধরা পড়ি তাহলে তার রেসপন্সিবিলিটি আমার ওপরে লিগাল কারবাহি করা যেতে পারে, সেরকম একটা ফর্মে সাইন করাবে। যাই হোক, আপাতত এখন ফ্রেশ হই। একজন অটোওয়ালার সাথে কথা বলেছি কোন কোন জায়গা ঘোরাবে, কত টাকা নেবে, সেটা যখন বাইরে বেরোবো অটোতে উঠবো তখন তোমাদেরকে বলবো। এবার অটোওয়ালাকে কনফার্ম করে দিই যে আমি আধ ঘন্টার মধ্যে বেরোচ্ছি, না হলে হয়তো দেখা যাবে সে অন্য কাউকে নিয়ে চলে যাবে, আরও গন্ডগোল। এইখানে রয়েছে হোটেল জয়, আর আমি রয়েছি এই বাসটার পেছনে যে হোটেলটা আছে ওখানে, হোটেল গোপাল বা হোটেল গোপাল ডিলাক্স বলতে পারো। আর এদিকে ঘোরালে এটা হচ্ছে সাসারাম জাংশনের এন্ট্রান্স, ওই সোজা গেট। আর এখানে উঠছে আমাদের দেশের ফ্ল্যাগ, জাতীয় পতাকা। এখান থেকেই একটা অটো করেছি, তোমাদেরকে বলছি এই অটোটা। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে তুতলা ভবানী। ওখানে পৌঁছে তোমাদেরকে বলছি যে এই যে আমি অটো করে ঘুরছি, কতগুলো জায়গা ঘুরবো, কত টাকা নেবে, আর ইনফ্যাক্ট গাড়ি সম্বন্ধে আমার একটা কিছু আইডিয়া হলো, সেটাও তোমাদেরকে বলবো।
এখন বাজে 9:45, প্রায় 5 মিনিট আগে এসে পৌঁছেছি এই তুতলা ভবানীর পার্কিংয়ের এখানে। এখানে একটা ওয়াটারফলস রয়েছে আর তার সাথে মা দুর্গার মন্দির রয়েছে। রাস্তাটা বাবারে, ঝাঁকুনি খেতে খেতে আমার অটোতে মাথা খারাপ হয়ে গেছে। আর ইনফ্যাক্ট এখানেও দেখছি যে গেট থেকে ঢুকলাম ওখান থেকে বেশ রাস্তায় কাদা কাদা রয়েছে। তোমরা চাইলে এই যে টোটোগুলো যাচ্ছে, টোটো না ইলেকট্রিক অটো, ওগুলো করে যেতে পারো। ওখানে 10 টাকা করে পার প্যাসেঞ্জার নেয় যাওয়া, আবার যদি ব্যাক করো তাহলে আবার 10 টাকা। এবার আমি যাওয়ার সময়টা হেঁটে যাচ্ছি, যদি তেমন হয় তাহলে ফেরবার সময় আমি আবার 10 টাকা দিয়ে চলে আসবো। এবার তোমাদেরকে যদি সাইট সিনের ব্যাপারে বলি তাহলে এখানে মিনিমাম 2 দিন সাইট সিন করতে হবে। লোকাল সাইট সিন যেটা আছে, যেমন আমি করছি আজকে, এটা হচ্ছে তুতলা ভবানী মন্দির প্লাস ওয়াটারফলস, তার সাথে মাঞ্জার ফলস বলতে পারো বা মাঞ্জার কুণ্ড। ওখানে আরও 2টো রয়েছে কুণ্ড, যেমন একটা সীতাকুণ্ড, একটা ধোঁয়াকুণ্ড। এছাড়া তারাচণ্ডী মন্দির, তারপরে পাইলট বাবা আশ্রম আর শেরশাহ সুরির টম্ব। এবার এছাড়া এখানে ইন্দ্রপুরী ড্যামও আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খরচা। প্রথমত বলি তোমাদেরকে অটো ভাড়ার কথা। আমি যখন সকালে এসে জিজ্ঞাসা করলাম, বললো 1600 টাকা অটো ভাড়া এই 5টা জায়গা ডैम बात दिए। बहुत अच्छा लगा ना? चलिए एक बार बोल दीजिए कैसा लगा? यहाँ का जो व्यू है बहुत ही प्यारा है और बिहार में है वो और भी बहुत अच्छा लग रहा है। और ये जो प्राकृतिक है इससे सुंदरता बहुत बढ़िया है ना? बहुत बिहार का। आप कहाँ से आए हो? हम लोग बाढ़ से आए हैं। এনারা সাবধান করে গেলেন, যেখানে বাঁদর আছে সাবধানে মোবাইল ব্যাগ নিয়ে টানাটানি করতে পারে। তোমাদেরকে একটু তাড়াতাড়ি করে বলে দিই, তারপর ভিউ দেখাবো। অটো ভাড়া এই যে আমি জায়গাগুলো বললাম এগুলো নিয়ে আমাকে বলেছিল 1600, দরদাম করে রাজি হয়েছিল 1200, তখন বলেছিল কিছু একটু এক্সট্রা দিয়ে দিও। এবার যখন আমি অটোতে উঠেছি তখন বলে কি না 1400, সে আর কমানো যায়নি, 1400 ফাইনাল। এবার যদি ইন্দ্রপুরী ড্যাম যাই তাহলে বলছে টোটাল 2000 টাকা দিতে হবে। ওয়াটারফলসটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। এবার এখান থেকে হেঁটে হেঁটে যাবো। এটা অ্যাপ্রক্সিমেটলি 1.2 কিলোমিটার মতো বা 1.5 কিলোমিটার মতো বলতে পারো। রোদ্দুর না থাকলে কিন্তু এখানে হেঁটে যাওয়ার রাস্তাটা বেশ ভালো, গাছ রয়েছে, ছাওয়া পাবে, ভালো লাগবে বেশ। জঙ্গল সাফারির গাড়ি। এই অটো করে এলে এখানে নামাবে, এখান থেকে আর কিছুটা এগোলেই এই ওয়াটারফলস। এই সামনেটাই হচ্ছে ব্রিজ, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এ দেখো, এই ব্রিজটা দিয়ে ওপারে যেতে হবে মন্দিরে যাওয়ার জন্য। এখানে এই ব্রিজে ওঠার জন্য 5 টাকা করে টিকিট আছে, এই কাউন্টার থেকে তোমরা টিকিট পাবে। আর এদিকে বজরংবলীর মন্দির রয়েছে, লক্ষ্মী মায়ের মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, তোমরা চাইলে দর্শন করতে পারো। আর এখানে কিন্তু বাঁদরের উৎপাত প্রচণ্ড বেশি। এ দেখো, চলো আগে ব্রিজটা দিয়ে গিয়ে এখানে মায়ের মন্দির আছে, দর্শন করে আসি, তারপর তোমাদেরকে ওয়াটারফলসটা ভালো করে দেখাবো। ও এটা ঝুলন্ত ব্রিজ, কাঠের, পুরো দুলছে পুরো একদম। অনেকে এইসব জায়গাতেও নেমেছে চান করবার জন্য। প্রচুর জল এখন, প্রচুর, প্রায় 180 ফিট ওপর থেকে পড়ছে। আর পুরো জলগুলো না পুরো একদম মানে কি বলবো, উড়ে উড়ে আসছে, দারুণ লাগছে। পাহাড় ও ঘন সবুজ দ্বারা বেষ্টিত এই মন্দিরকে স্থানীয়রা অত্যন্ত পবিত্র স্থান হিসাবে মানেন। কয়েকটা সিঁড়ি উঠলে দর্শন মেলে মা দুর্গার। এখানে মায়ের বিগ্রহ পাহাড়ের গায়ে খোদাই করা। ভক্তদের বিশ্বাস তুতলা ভবানীতে পুজো দিলে সব রকমের মনোকামনা পূর্ণ হয়।
এই পাহাড়ের ওপর থেকেই কচুয়ার নদী, যা লোকাল ভাষায় টুতরাহি নামেও পরিচিত, প্রায় 180 ফুট নিচে পড়ে সৃষ্টি করেছে একটা ফলস, যা বর্ষাকালে হয়ে ওঠে ভয়ঙ্কর সুন্দর। এই অভিজ্ঞতাটা দারুণ সুন্দর। এই পেছন দিকে দেখো তুতলা ভবানী ফলস। তোমরা যদি ভাবো যে না আমি চান করব না, অবস্থা দেখো। এই ওয়াটারফলসে যে জলগুলো ওপর থেকে পড়ছে হাওয়ার সাথে উড়ে উড়ে এসে পুরো ভিজিয়ে দেবে। তবে সেরা অভিজ্ঞতা আমার লাইফে এখনো পর্যন্ত দেখা সেরা ওয়াটারফলসগুলোর মধ্যে একটা এটা। আর একটা জিনিস ইম্পর্টেন্ট তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যখন এই টিকিট কেটে যাবে, টিকিটের হাফটা নিয়ে নেবে, হাফটা তোমাদেরকে দিয়ে দেবে, সেটা রেখে দেবে। যখন ফিরবে তখন আবার কিন্তু চেক করবে। আর তোমাদের কাছে যদি টিকিট না থাকে তখন অশান্তি হতে পারে। তাছাড়া এখানে যদি তোমরা স্নান করো তাহলে চেঞ্জিং রুম পাবে, আর এখানে জুতো রাখার জায়গা আছে, কোনো টাকা পয়সা লাগে না। ওপরে গিয়ে তোমরা চাইলে পুজো দিতে পারবে। এই যখন আসছিলাম ঢোকবার সময় ওখানে কিন্তু পুজোর ডালি ছিল, তোমরা চাইলে ওখান থেকে পুজোর ডালি কিনেও পুজো দিতে পারো। এবার দেখা যাক কিছু একটা খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, ওখানে লিট্টি পাওয়া যাচ্ছিলো, লিট্টি খেলে ভালো হতো। ছোটো ছোটো গোল গোল রসগোল্লার মতো লিট্টি হচ্ছিলো। দেখি এখানে এখন কি পাই। এরপরে আমরা আবার যাব তারাচণ্ডী মন্দিরের দিকে। এইখানে তারপরে এখানে কিছু খাবারের দোকান আছে, মেনলি জিলিপি, চাট এইসব টাইপের আইটেম পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি চাউমিনও রয়েছে, তোমরা চাইলে খেতে পারো। আমি একটা সামোসা চাট খেলাম 30 টাকা। এখন বাজে 11:51। আমি এসে পৌঁছলাম ইন্দ্রপুরী ড্যামে। এটা ওয়ার্ল্ডের 4th লংগেস্ট ড্যাম, 1407 মিটার। যে কোম্পানি এটা বানিয়েছে এইসিসি, হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি, তারাই কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট আমাদের ফারাক্কা ব্যারেজ বানিয়েছে। এই সাইডটা দিয়ে সোন নদী বয়ে বয়ে আসছে, এইটা হচ্ছে ব্যারেজ যার উপর আমরা দাঁড়িয়ে আছি। আর এদিকে এরম জল ছাড়ছে, ফোর্সটা দেখো শুধু জলের। আর ইনফ্যাক্ট তোমরা যারা বেনারস এলাহাবাদের দিকে গেছো, যখন এই দেহরি অনসন নদী পার করে রেল যায়, যদি শীতকালে বা গরমকালে আসো দেখবে একদম শুকনো থাকে, ধারা অনেক সরু থাকে। এখন বর্ষাকালে পুরো ফুলে ফেপে উঠেছে সোন নদী, আর এই ব্যারেজ থেকে জল ছাড়ছে, মানে দেখেও ভয় লাগছে এত ফোর্সে জল বেরোচ্ছে। তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে ইন্দ্রপুরী ড্যামে যাওয়ার জন্য 500 টাকা 1000 টাকা বেশি চাইছে। লাস্ট অবধি যা কথা হয়েছে টোটাল 1550 টাকায় সব কটা জায়গা ঘোরাবে, ইনক্লুডিং এই ড্যাম। আর তার পরিবর্তে সামনে দুজনকে বসিয়েছে যারা সম্ভবত একটু আগে নেমে যাবে মেন রাস্তায়। হয়তো 150 টাকা 200 টাকা করে এক একজনের থেকে নিয়েছে, নিয়ে লাফে পুষিয়ে যাচ্ছে, সেই জন্যই হয়তো এরম করেছে। সে যাই হোক, পেছনে বসেনি, কোনো অসুবিধে নেই। আর আমারও এমনি ইনফ্যাক্ট কোনো অসুবিধা হচ্ছেও না। এখানে এখন গরম কিন্তু সেভাবে নেই, তবে গরম পড়লে কিন্তু এখানে মারাত্মক হবে। আমরা এই সাইডে মেন ব্যারেজটার ওপরে গেছিলাম, আবার এই দিকে এখানেও দেখো সোন নদীর জল কিন্তু ঢুকছে। এটাও একটা ব্যারেজ মতো বলতে পারো, এ দেখো এখানে দেখলে বুঝতে পারবে। আর এই যে জলটা ঢুকছে সেটা এই দিকে গিয়ে ইন্দ্রপুরী ক্যানাল তৈরি হয়েছে, এরকম জল যাচ্ছে। এখন যেহেতু বর্ষা আসে না, পুরো একদম মাটি গোলা জল। আর এমনি সময়তে বোধহয় জল অনেক কমই থাকবে, কারণ সোন নদী তো এত কোনোদিনও আমি বৃষ্টি তো দেখিনি, এই বর্ষাকালে এসছি বলে দেখছি। আনডাউটেডলি সাসারামের সাইট সিন করার যে গাড়ি ভাড়া সেটা অনেক বেশি। হ্যাঁ, এখানে তোমরা বলতে পারো ওই শেয়ারিং অটো করে
বাসে করে এদিক ওদিক করে করা যাবে, কিন্তু 2 দিনে 3 দিনে কোনো মতে পসিবল না। আর হিসাবটা না কোনো মিলছে না। যেমন ধরো আজকে আমাকে যা বললো আপ ডাউন মিলিয়ে মোটামুটি 100-110 কিলোমিটার, সেখানে একটা গাড়িতে আমাকে বলেছে 3000 টাকা। হোটেলে জিজ্ঞাসা করছিলাম, বললো ওই 2600-2700 মতো নেবে, তার সঙ্গে আবার পার্কিং টার্কিং রয়েছে। এবার কালকের যে কথাটা বলছি সেইটা হচ্ছে মোটামুটি 280 থেকে 285 কিলোমিটার। এবার আমি গুগল ম্যাপের রাস্তা থেকে বলছি, গুগল ম্যাপ তো অনেক সময় শর্টকাটেও দেখায়, এবার লম্বা হলে বাড়বে, সেই ক্ষেত্রে আমাকে বলছে 5-5.5 মানে কিলোমিটার ওয়াইজে না কোনো একটা মিল পাচ্ছি না যে এই কিলোমিটার মোটামুটি এত টাকা হবে। আর ইনফ্যাক্ট হোটেলে আমাকে প্রথমে বলেছিল তুমি কিলোমিটার হিসাবে গাড়ি নাও, মানে প্রথমে 1500 টাকা নিয়ে নেবে, তারপরে তুমি যত কিলোমিটার যাবে 10 টাকা পার কিলোমিটার। মানে ধরুন লেটসে আমি গেলাম 300 কিলোমিটার, 3000 টাকা প্লাস 1500 টাকাটা ফিক্সড, 4500 টাকা। আমি ওটাতেও রাজি হয়েছিলাম, যে আমি হিসাব করলাম 4300-4400 মতো হবে, কিন্তু তারপর আমাকে বলছে যে না, ড্রাইভার রাজি হচ্ছে না, ড্রাইভার বলছে আমাকে 5000 টাকা দিলে তবে আমি যাবো। এবার এইগুলো একটুখানি লাগছে, আদারওয়াইজ জায়গাটা কিন্তু ভালো। এখনও পর্যন্ত 2টো জায়গা দেখলাম, ওয়াটারফলসটাও বেস্ট, ব্যারেজটাও দারুণ লাগলো। চলো এবার 3 নম্বর। সাসারাম স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত মা তারাচণ্ডী মন্দির। এটি এক অত্যন্ত জনপ্রিয় ও সাসারামের অন্যতম প্রাচীন মন্দির। অনেকে মনে করেন এই মন্দির 51 সতীপীঠের অন্যতম, যেখানে সতীর ডান চোখ পড়েছিল। বিশেষত নবরাত্রি ও দুর্গাপুজোর সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এই মন্দিরের পেছনের দিক থেকে কৈমুর পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। মাকে দর্শন করে একটা ছোট্ট দোকানে নিরামিষ ভাত ডাল খেলাম, দাম 50 টাকা। তারপর পাশের একটা দোকান থেকে 2টো মিষ্টি খেয়ে যাত্রা শুরু করলাম মানঝার কুণ্ডের উদ্দেশ্যে। কিছুটা খারাপ রাস্তা পার করেই একটা গেট পড়লো। এটা হচ্ছে মেন গেট মানঝার ফলসের দিকে যাওয়ার জন্য। আর এখানে একটা চেকিং কাউন্টার রয়েছে, এখানে একটা আইডি কার্ড দেখাতে হবে, গাড়িতে কতজন আছে সব বলে তারপরে এন্ট্রি হবে। এখানে আমাদের অটো দাঁড়িয়ে রয়েছে। তবে এই রাস্তাটা খুবই খারাপ। দুটো 29 ডট 1 ঘন্টা লাগলো মা চণ্ডীর মন্দিরের ওখান থেকে এই ওপরে আসতে। প্রায় 15-16 কিলোমিটার মতো হবে। আর রাস্তা ভয়ঙ্কর, মানে পাথরের রাস্তা ম্যাক্সিমামটাই। আর যেহেতু অটো খালি, পুরো ঝাঁকুনি দিচ্ছে। কয়েকবার মাথা ঢুকেছে, কোমর, পেট, মাথা পুরো যন্ত্রণা করা শুরু করে দিয়েছে। তবে আশা করা যেতে পারে ভিউটা ভালো পাবো, ওটাই তোমাদেরকে দেখাবো। ওয়াটারফলসটা দারুণ লাগছে দেখতে। নো ডাউট গা হাত পা ব্যথা হয়েছে, ঠিক আছে। বাহ, আমি তো চান করবো না, এখান থেকেই দেখা যাবে ভালো করে। দেখো সবাই এখান থেকে নামছে, নেবে এখানে গিয়ে চান করবে। যদি এটা রিস্কি, কারণ এই জায়গাগুলো পুরো শ্যাওলা হয়ে রয়েছে, যখন তখন স্লিপ করতে পারে। আর এদিক থেকে যদি ঘুরে ঘুরে যাও, মানে এরকম জায়গা থেকে নামা যাবে, বা এখান থেকে গিয়ে যদি এরকম ঘুরে ঘুরে যেতে পারো, তাহলে এই ওপরটা দিয়ে তোমরা দেখতে পারবে। আমি যাব না, আমি অত রিস্ক নেবো না এখন আপাতত, অন্য সময় হলে নেওয়া যেত। তবে চারপাশে পরিবেশ যদি বলি খুব ভালো।
এখানে জলের স্রোত দেখো কতটা জোরে, একটু না সামলাতে পারলে না মুশকিল হয়ে যাবে। এখানে একটুখানি দূরেই বলছে ধোঁয়াকুণ্ড আছে, একবারে হেঁটে হেঁটেই যাচ্ছি, গাড়ির থেকে এটা বেটার। তবে এখানে যখন আসবে প্লাস্টিকের জুতো পরা বেটার, মানে ক্রক্স বা এরকম টাইপের, কিন্তু যাই পরো তার যেন গ্রিপটা ভালো হয়, নাহলে স্লিপ করলে মুশকিল। এখানে বোধহয় একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এখান থেকে মনে হয় ধোঁয়াকুণ্ডটা দেখা যাবে। আগে নিচটা যাই, তারপরে ওপরে উঠবো। ওয়াও, দারুণ লাগছে, রাখো। ওফ, অনেকটা ওপর থেকে কাব নদীর জল নিচে আছড়ে পড়ছে, যার ফলে কুয়াশার মতো তৈরি হয়, তাই এই ফলসের নাম হয় ধোঁয়াকুণ্ড। আমি এই দিক দিয়ে সোজা এলাম, এই ভিউ পয়েন্টটা তোমাদের দেখাচ্ছিলাম, আর এই দিকে হচ্ছে ধোঁয়াকুণ্ড। আর এখান থেকে তোমরা চাইলে যেতে পারবে, এই সাইড দিয়ে পাথরের রাস্তা আছে, তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা অবধি তোমরা যেতে পারবে। যদিও জানি না এটা লিগাল না ইললিগাল, একবার পারলে খোঁজ নিয়ে তারপরে যেও। এ দেখো, এই যে মানুষজন এখানে বসে রয়েছে, এইখানে তোমরা যেতে পারবে। আর এখান থেকে ফলসটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়, দারুণ দারুণ। আমি যদি র্যাঙ্ক করি, আজকে তুতলা ভবানী ফলসটা 1 নম্বর, ধোঁয়াকুণ্ড 2 নম্বর, আর যেটা একটু আগে দেখলাম মাঝের কুণ্ড, ওটা 3 নম্বর। যদিও আমাদের ড্রাইভার দাদা বলছেন ওটা শীতলকুণ্ড বা সীতাকুণ্ড, মাঝের কুণ্ড একটু আগে, মানে আমরা ফেলে অটো নিয়ে এসছি। সে যাই হোক, ফেরবার সময় আবার দাঁড়াবো। আর একটা কথা তোমাদের ইম্পর্টেন্ট বলে দিই, তোমরা টাকা বাঁচানোর জন্য অটো করে ঘুরবে, কোনো প্রবলেম নেই, আমিও করেছি। এই যে জায়গাটা মাঝের কুণ্ড, ধোঁয়াকুণ্ড, সীতাকুণ্ড, এই জায়গাটা অটো করে এলে কিন্তু খুব কষ্ট হবে। কষ্ট ইন দ্য সেন্স প্রচণ্ড ঝাঁকুনি। আর আমার যেহেতু একটু চর্বি বেশি, ভুঁড়ি মতো রয়েছে, লাফাচ্ছে তো পেট, কোমর, পিঠ যন্ত্রণা করছিল, ইনফ্যাক্ট মাথাটাও এখনও পর্যন্ত ধরে রয়েছে। চেষ্টা করো 1000 টাকা বা 1500 টাকা মতো বেশি যাবে গাড়ি করে আসার, আমরা হয় বেটার হবে। এবার চয়েস তোমাদের, কিন্তু আমি যদি ভবিষ্যতে কখনো আসি, আমার হাতে যদি টাকা কমও থাকে, আমি করব না তাও ভালো, কিন্তু করলে গাড়িতেই করব। এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা অনেকটা এরকম, এই ওপর থেকে অতটা দেখতে ভালো লাগবে না, যতটা এই গ্রিলের ওপারে গেলে তোমরা ভালো দেখতে পারবে। এই যে ওপর থেকে জলটা আসছে মাঝেকুণ্ড থেকে, এখান থেকে পুরো একদম নিচে ড্রপ হচ্ছে। ওই ভাড়া নিয়ে এদিক ওদিক হচ্ছিল, লাস্ট অবধি যা কথা হলো, আমাকে পাইলট বাবা মন্দির ঘুরিয়ে শেরশাহ সুরি টম্বের ওখানে নামিয়ে দেবে, নিয়ে উনি চলে আসবেন, আমি দেখে ওখান থেকে চলে আসবো। মোটামুটি অটো হলে হয়তো 10-20 টাকা শেয়ারিংয়ে পেয়ে যাবো, আর নাহলে হাঁটতে হলে 1 কিলোমিটার মতো হবে, দেখা যাক। এই দিকের রাস্তাটা আসছে মাঝের কুণ্ড থেকে, সোজা এদিকে চলে যাচ্ছে ধোঁয়াকুণ্ডের দিকে। আর এই দিকে এখানে একটা ছোট্ট ব্রিজ মতো আছে, এটা দিয়ে চাইলে তোমরা ওই দিকে যেতে পারবে, দিয়ে মাঝের কুণ্ডের ওপরে বা ধোঁয়াকুণ্ডের ওপরের দিকে তোমরা পৌঁছতে পারবে। ফেরার পথে মিনিট 2 আসার পর পড়বে, এইটা হচ্ছে সীতাকুণ্ড। এই যে জায়গাটা দেখছো, এখানেও লোক নামতে পারে, আমাকে নামাতে চাইছিল না, আমি এখানে জোর করে নেমে গেছি। স্থানীয় কিংবদন্তি অনুসারে এখানে মা সীতা বনবাসের সময় স্নান করেছিলেন, তাই এই কুণ্ডের ধর্মীয় তাৎপর্য অপরিসীম এবং ভক্তদের কাছে এটি একটি পবিত্র স্থান হিসাবে বিবেচিত হয়। আবার প্রায় ঘণ্টাখানেক ঝাঁকুনি খাওয়ার পর মা তারাচণ্ডী মন্দির হয়ে এসে পৌঁছলাম পাইলট বাবা মন্দির। স্টেশনে অনতি দূরে অবস্থিত পাইলট বাবা মন্দির একটি বিশিষ্ট আধ্যাত্মিক এবং তীর্থস্থান, যা শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতা ও প্রাক্তন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার কপিল সিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি পরবর্তীকালে পাইলট বাবা নামে পরিচিত হন।
আশ্রম কমপ্লেক্সটি শান্ত এবং বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো। এখানে 111 ফুট উঁচু ভগবান শিবের একটি সুবিশাল মূর্তি আছে এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম সোমনাথ মন্দিরের একটি সুন্দর প্রতিরূপ রয়েছে। এছাড়াও কমপ্লেক্সের অন্যতম প্রধান আকর্ষণ হল ভগবান বুদ্ধের 80 ফুট উঁচু মূর্তি। ধর্মীয় তাৎপর্য ছাড়াও এই মন্দিরটি তার জটিল শিল্পকলা এবং ভাস্কর্যের জন্যও পরিচিত। সবশেষে এসে পৌঁছলাম আজকের লাস্ট পয়েন্ট, শেরশাহ সূরির সমাধিসৌধ। সম্রাট শেরশাহ সূরি নিজে জীবিত থাকাকালীন এই সমাধিস্থল তৈরি করানো শুরু করেন। 1600 শতকে নির্মিত ভারতীয় ও মুঘল স্থাপত্যের নিদর্শন এই সমাধিসৌধ লাল বেলে পাথরে গড়ে উঠেছে এবং চারপাশে একটা জলাশয় দ্বারা বেষ্টিত। দূর থেকে দেখলে মনে হয় এই স্থাপত্য যেন জলের ওপর ভেসে আছে। এই সৌধের পেছনে একটি মসজিদ ও বাঁ দিকের কোণে একটা মন্দির রয়েছে। এই চাতাল থেকেই দেখতে পাওয়া যায় তার পিতা হাসান সূরির সমাধিসৌধ। টাইমিং সানরাইজ থেকে সানসেট অবধি, আর প্রবেশ মূল্য অফলাইনে জনপ্রতি 25 টাকা আর অনলাইনে এসআই এর ওয়েবসাইট থেকে কাটলে 20 টাকা। শেরশাহ সূরির সমাধিস্থলের বাইরে থেকে 10 টাকা দিয়ে টোটো ধরে পৌঁছলাম স্টেশন। সেখানে পরের দিনের সাইট সিইং করার গাড়ি ঠিক করে তারপর হোটেল। এখন বাজে 9:15। আমি 6:30 নাগাদ প্রায় রুমে ঢুকেছিলাম। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। তারপরে সুইগি থেকে চিকেন টিক্কা বিরিয়ানি অর্ডার করেছিলাম। 275 টাকা মতো পড়লো। টেস্ট ভালো, তবে একটু ঝাল ছিল। প্রথমে বলি, আজকে আমার অটো ভাড়া লেগেছে টোটাল 1600। সকালে যখন প্রথমে কথা হয়েছিল তখন উনি বলেছিলেন 1600 টাকা ইন্দ্রপুরী ড্যাম বাদ দিয়ে। লাস্ট অবধি ইন্দ্রপুরী ড্যাম নিয়ে কথা হয়েছিল 1550, লাস্ট অবধি নিচে 1600। এছাড়া আমি ওনাকে ওই দুপুরে খাবার খাইয়েছিলাম, চাটা খাওয়ানো, এগুলো তো রয়েছে। এবার গাড়ি ভাড়া এই বিকেলবেলা যখন আমি ফিরলাম 6:15 নাগাদ, মানে তখন আমি স্টেশনে গেছিলাম, 6:30 নাগাদ আমি হোটেলে এসেছি, তখন একজন বললেন 2500 টাকা পার্কিংয়ের সব টাকা ধরে। এবার আমার মতে আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দেবো, যে 2500 টাকা বলেছে তার নাম অমিত, তোমরা স্ক্রিনের তলায় দেখতে পারবে। প্লাস অটোওয়ালার যে নাম্বার সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে তোমরা এখানে এসে তোমরা দরদাম করে কথা বলে তারপরে ট্যুরটা করো। মানে একদিনে সাইট সিইং করো, 2 দিনের করো, 3 দিন করো, তোমাদের যেমন সুবিধে সেরকম করো। এই ভিডিওটা যেমন শুরু হয়েছিল হাওড়া থেকে ট্রেনের অল্প জার্নি দেখিয়ে, আজকে গোটা দিনের সাইট সিইং দেখিয়ে ভিডিওটা শেষ করছি। ওই ভিডিওটা শুরু হবে কালকের সাইট সিইং থেকে। কালকে পুরো সাইট সিইং করে রাত্রিরে আমি ট্রেন ধরি বা বাস ধরি, যাই করি সেটা করে কলকাতা পৌঁছানো অবধি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।